স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, নতুন রোগী ৮৩০১, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.৯০। লকডাউন অমান্য করায় রাজধানীতে প্রায় ৫০০ জনকে আটক করেছে পুলিশ। ২৭৪ গাড়িকে ৫ লাখ টাকা জরিমানা। দুই দিনে আসছে ৪৫ লাখ করোনার টিকা, নিবন্ধনে মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পুলিশ ও প্রবাসীদের অগ্রাধিকার। দুই ডোজ টিকা নেওয়ার পর করোনা আক্রান্তের হার ১% নিচে, গুরুতর অসুস্থ হওয়ার হারও কম, চট্টগ্রামে গবেষণা। গ্রাহককে পণ্য দেওয়ার পরই দাম পাবে ই কমার্স, সর্বোচ্চ ৭ দিনের মধ্যে পণ্য সরবরাহ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে আবারও হলো করোনার মৃত্যুর রেকর্ড। একদিনেই মারা গেছেন ১৪৩ জন, আর গত ৫ দিনে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এদিকে নতুন আক্রান্তের সংখ্যা ৮৩০১, শনাক্তের হার ২৫.৯। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১১৯। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে প্রাণহানি দাঁড়িয়েছে ১৪৩ জনের। এর মধ্যে শুধু খুলনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের, আর ঢাকা বিভাগে ৩৫ জনের। ১৪৩ জনের মধ্যে পুরুষ ৯০ ও নারী মারা গেছেন ৫৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি ১৪,৬৪৬ জনের, আর গত ৫ দিনেই মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, দেশের ৫৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩২,০৫৫ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত ৮,৩০১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.৯০, অথচ ৫ দিন আগেও তা ছিল ২১%। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৯,২১,৫৫৯ জন। এ অবস্থায় কঠোর লকডাউন চলমান রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশের দেশের ভয়াবহতা বিবেচনা করে, যেমন আজকের প্রেক্ষাপটে সর্বোচ্চ মৃত্যু ১৪৩ জন জনসাধারণের মৃত্যু হয়েছে। সুতরাং সেই বিবেচনায় লকডাউন কর্মসূচি আরো বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে জনসাধারণকে এই কর্মসূচি মানাতে বাধ্য করতে হবে। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪,৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৮,২০,৯১৩ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৭ রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আইসিইউতে ৪ জন রোগী মারা গেছেন বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে অক্সিজেনের অভাবে মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন ডক্টর হোসেন শাফায়াত। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে অক্সিজেন সরবরাহে যথেষ্ট প্রেসার না থাকায় তীব্র অক্সিজেন সংকটে পড়েন রোগীরা। স্বজনদের অভিযোগ, অক্সিজেনের অভাবে মারা গেছেন কমপক্ষে ১০ জন রোগী। এদিকে অক্সিজেন সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। যান্ত্রিক ত্রুটির কারণে অক্সিজেন প্রেসার কমে যায় এবং এই কমে যাওয়ার ফলে কয়েকজন আইসিইউর মধ্যে ৪ জন রোগী মারা যায়। আর এমনি অক্সিজেন ঠিক ছিল, অক্সিজেনের কোনো ঘাটতি ছিল না, কিন্তু হঠাৎ কী কারণে এই যে যান্ত্রিক ত্রুটির কারণে অক্সিজেনের প্রেসারটা কমে গেল, এটা তদন্ত করার জন্য একটা তদন্ত বোর্ড কমিটি গঠন করা হয়েছে ৩ সদস্যের। কঠোর লকডাউনের বিধিনিষেধ না মানায় রাজধানীতে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে আটক করেছে ডিএমপি। একই সঙ্গে ২৬৭ গাড়িকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৭ দিনের লকডাউনের প্রথম দিনে নগরীর প্রায় প্রতিটি মোড়েই রয়েছে চেকপোস্ট। জিজ্ঞাসাবাদের সন্তোষজনক উত্তর না দিতে পারলেই গুনতে হচ্ছে জরিমানা। তবে আগের লকডাউনের তুলনায় এবার অযৌক্তিক কারণে মানুষ রাস্তায় কম বের হচ্ছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১১টা রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগ মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে র্যাব পুলিশের পাশাপাশি কাজ করে সেনাবাহিনী।
প্রতিটি যানবাহন থামিয়ে জানতে চাওয়া হয় বের হওয়ার কারণ। যৌক্তিক কারণ না দেখাতে পারলেই গুনতে হয় জরিমানা। ঘরে তো খাওয়ার নাই, আইসে যে গাড়ি চালাইতে এখন দুইটা মামলা দিয়ে দিচ্ছে ৬,০০০ টাকার। আসার সময় আরো ২-১ জন চেক করছে, বাট ওরা আমি ভিজিটিং কার্ড দেওয়ার পর ছেড়ে দিয়েছে। বাট এখন যারা তারা ভিজিটিং কার্ড অ্যালাউ করতেছে না, তারা বলতেছে আইডি কার্ড লাগবে সাথে। আমাদের অফিস খোলা, তারা বলছে যে আইতে। এখন আমি আসছি, ওখানেও আটকাইছিল, পরে ছেড়ে দিয়েছে। স্যারও বলছে সেটা তো জরুরি সেবা না, এই জন্য আমাকে আটকাইছে। চেকপোস্টগুলোতে জরিমানার পাশাপাশি স্বাস্থ্যবিধি পালনে ছিল কঠোর অবস্থান। মাস্ক ছাড়া গন্তব্যে যেতে দেয়া হয়নি কাউকে। মাস্ক পরি নাই, আমি বাসায় বুলে দিয়ে বসছি, তার জন্য আটকাইছে। লকডাউনের বিধিনিষেধ না মানলে শুধু জরিমানা নয়, আরও কঠোর শাস্তি হতে পারে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গাইডলাইন বা রেস্ট্রিকশনসটা ভায়োলেট করবেন, তাদের বিরুদ্ধে কিন্তু সিভিয়ার লিগাল অ্যাকশনস উইল বি টেকেন, এবং এই ব্যাপারে কিন্তু কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, নানা অজুহাতে রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা অনেক কম। জনপ্রশাসনের কর্মী আছে বা কর্মকর্তা আছেন, তাই সেসব সংস্থাকে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য এখানে মেইনলি ডেপ্লয়েড হয়েছি। আমাদের জনসাধারণ যারা আছেন ওনাদেরকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যাদের দরকার তারাই বের হয়েছে, মূলত দরকার ধরেন যে আবার কিছু লোক আমরা পেয়েছি এরকম ধরেন মেডিকেলে যাচ্ছে, ডাক্তার ইমার্জেন্সি, এদের ক্ষেত্রে আমরা ছাড় দিচ্ছি। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে যারা চলাচল করেন, চেকপোস্টে তাদের পড়তে হয় পুলিশের জেরার মুখে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা প্রতিরোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধি এবং জনসচেতনতা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। মাস্ক ছাড়া বিনা কারণে রাস্তায় নামলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। রিকশা এবং পণ্যবাহী যান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। তবে জরুরি পরিষেবার আওতায় চলছে খাদ্য, ত্রাণ, স্বাস্থ্য এবং নাগরিক সেবার সঙ্গে যুক্ত যানবাহন। লকডাউন কার্যকরে চট্টগ্রাম নগরীর প্রধান দুই প্রবেশদ্বার সিটি গেট ও কর্ণফুলী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। এছাড়া নগর জুড়ে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযান। জনগণের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করা। অনেকে আছে যারা জরুরি সেবা ছাড়াও বিভিন্ন আনইম্পর্টেন্ট অথবা কাজে বের হয়েছে, তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া, তাদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করা, তাদের মাস্ক পরিধান করা, এরপর সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন। বরিশালে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে শপিং মল সহ বড় দোকান ও অফিস আদালত। মাস্ক ছাড়া বেরোলে তার প্রতি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং অহেতুক অকারণে যদি কাউকে বাইরে পাওয়া যায় তার প্রতিও কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে বৃষ্টি হওয়ায় মানুষের চলাচল অপেক্ষাকৃত কম। বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা। খুলনায় নগরীর বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে লকডাউন বাস্তবায়ন করছে পুলিশ। 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা জুড়ে চলছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। একেবারে যার ইমার্জেন্সি আছে আমরা শুধু তাকেই এক্সকিউজ করছি, যেমন রোগী, বয়স্ক লোকজন যারা খুব ইমার্জেন্সি কাজে বের হয়েছে। এই ছাড়া আমরা মোটামুটি সবাইকেই, যার কোনো কাজ নেই, আমরা তাকে ফেরত দিচ্ছি। বগুড়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। বাইরে মানুষের আনাগোনা তুলনামূলক কম। জরুরি প্রয়োজনে মাস্ক ব্যবহার করেই লোকজন চলাফেরা করছেন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, এবং এই সময়টা পরিবারকে দিন, আপনার সন্তানদেরকে দিন। এবং আমরা চাই যে নির্দেশনা যেটা রয়েছে এটা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে মেনে চলবেন। নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে রয়েছে স্কাউট ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। কঠোর লকডাউনে বন্ধ থাকে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কঠোর লকডাউনে কোনো প্রভাব নেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বিধিনিষেধ উপেক্ষা করে উপচে পড়া ভিড় ছিল বাজারে। এদিকে ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা কমানো হলেও প্রভাব নেই বাজারে। বৃহস্পতিবার সকাল রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় চোখে পড়ার মতো। এ চিত্র দেখে বোঝার উপায় নেই দেশে চলছে কঠোর লকডাউন। বৃষ্টি উপেক্ষা করে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ব্যস্ত সবাই। নেই সামাজিক দূরত্ব মানার বালাই, এমনকি মুখে মাস্ক রাখত অনীহা বেশিরভাগের। সচেতনতা নেই সরকারি নির্দেশনা মানার ক্ষেত্রে। বেরোতে মানা করছো না, এখন তো কিছু করার নাই। আমরা যেহেতু এখন ঘর বইটা রয়েছি, আমরা বাড়ি ঘরও যাইতে পারি নাই। মাস্ক আছে,
সরকার যে লকডাউন দিছে 7 দিনের জন্য ঘরের থেকে বেরোনো যাবে না, এটা তো আমি দেখতেছি না, প্রচুর লোকজন তো দেখতেছি। এদিকে তেলের দাম লিটারে 4 টাকা কমলেও তার প্রভাব নেই। এখনও 1 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হচ্ছে 153 টাকায়। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। বাড়ার কথা ওঠার আগেই দেখা যায় যে বাজারে দাম সব কিছুর বাইরে যায়, কিন্তু যখন কমে তখন এটার প্রভাব বাজারে ওরকম থাকে না, এটা কমতে আরও অনেক সময় লাগে। তেলের দামটাও এখনও প্রতি লিটারে 4 টাকা 5 টাকা দরে বেশি, এটা আসলে অনেকটা সমস্যার সম্মুখীন। সারা দেশে বিধিনিষেধ চললেও পণ্যবাহী গাড়ি চলতে কোনো বাধা নেই। বাজারেও স্বাভাবিক রয়েছে প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে 2 দিন ধরে বিকল হয়ে পড়ে আছে পিসিআর ল্যাবের মেশিন। এতে করোনার নমুনা দিতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের। মেশিনটি বিকলের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হলেও তা কবে সচল হবে জানাতে পারেনি কেউ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিড় বেড়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে, কিন্তু সোমবার থেকে সেখানকার পিসিআর ল্যাবের মেশিনটি বিকল হয়ে আছে। এতে নমুনা সংগ্রহ না করায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। 20 জনের পরে পুরুষ নিব না সেটা বলছে এখানে, এই জন্য জমা দিতে পারছে না। 3 দিন আসার পরে ঘুরে ঘুরে রবিবারের দিন করে গেছি গা, কই মোবাইলে আসার কথা, অনলাইনে তো কেউ আসে নাই, তো পরে না আজকে আবার আসছি। সিরিয়াল মেনটেন করতে 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 এতটুকু পার হইলো, এখন এসে আবার দাঁড়া রয়েছি। এখন টেস্টে আবার কতক্ষণ লাগে, দিন শেষ হয়ে যেতে পারে। মেশিনটি নষ্টের কারণে করোনা পরীক্ষা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক। বিকল্প উপায়ে নমুনা পরীক্ষার কথা জানিয়েছেন তিনি। আমাদের পরীক্ষা করাটা তো এখানে বিঘ্নিত হচ্ছে, কারণ এখান থেকে যে স্যাম্পল পরীক্ষা আগে কলেজে হতো সেটা তো এখানে আর করা যাচ্ছে না। তো এখানে না হলে সাধারণত স্যাম্পলগুলি তখন সিভিল সার্জনের মাধ্যমে ঢাকা পাঠায় দেওয়া হয়। মেশিনটি দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তবে কবে তা চালু হতে পারে নিশ্চিত করতে পারেনি কেউ। আইসিডিডিআরবি থেকে বিশেষজ্ঞ দল পাঠিয়েছেন, তারা দেখে বলেছেন যে এটার ভিতরে ফিল্টারের সমস্যা আছে এবং সেটা রিপেয়ার করা যাবে না, এটা মেশিনটা রিপ্লেস করাটাই ভালো হবে। আমরা এটা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ওনারা এখন যে সিদ্ধান্ত দেয় সেভাবে কাজ হবে। প্রতিদিন এই পিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা হতো। দ্রুত ল্যাবটি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শুক্র শনি এই দুদিনে দেশে আসছে 45 লাখ করোনার টিকা। কাল রাতে যুক্তরাষ্ট্র চীন থেকে মিলবে 23 লাখ, বাকি 22 লাখ আসবে শনিবার। এর মধ্যে রয়েছে কোভ্যাক্সের আওতায় মডার্না ও চীন থেকে কেনা সিনোফার্মের টিকা। তবে আপাতত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও বিদেশগামী শিক্ষার্থীরা করতে পারবেন রেজিস্ট্রেশন। এ সুযোগ পাবেন পুলিশ সদস্যরাও। করোনার টিকা পাওয়া নিয়ে উদ্বেগ কাটছে। শুক্র ও শনিবারের মধ্যে দেশে আসছে প্রায় 1.5 কোটি করোনার টিকা। যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার কোভ্যাক্সের আওতায় আসছে মডার্নার টিকা। একই রাতে পাওয়া যাবে চীন থেকে কেনা সিনোফার্মের টিকা। 1 ঘন্টার ব্যবধানে প্রথম চালান দুটো পৌঁছবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তা বুঝে নেবেন স্বাস্থ্যমন্ত্রী। রাত 11:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব। এবং ওই রাত্রি 12:30টার দিকে সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করব। চীনের সিনোফার্ম থেকে 1.5 কোটি টিকা কিনছে সরকার, আর কোভ্যাক্সের আওতায় পর্যায়ক্রমে আরও 6 কোটি ডোজ পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন, শনিবারও যুক্তরাষ্ট্র ও চীন থেকে টিকা আসবে 22 লাখ। মডার্নার আরও 13 লক্ষ টিকা রাত 8:30টায় পৌঁছাবে এবং সিনোফার্মের আরও 9 লক্ষ টিকা সকাল 5টার দিকে পৌঁছাবে। এই দুইটি টিকা, 2 ধরনের টিকা মডার্না এবং সিনোফার্ম মিলে আমাদের মোট 45 লক্ষ টিকা আমরা পেয়ে যাব এবং আমাদের টিকার কর্মসূচি তারপরেই আমরা শুরু করে দিতে পারবো। সারা দেশে টিকা দেওয়া শুরু হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশগামী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। এছাড়া এখন টিকা নিতে পারবেন আগের নিবন্ধিত ব্যক্তিরাও। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সোমবার থেকে ফাইজারের করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন অভিবাসী শ্রমিকরা। বিএমইটি কার্যালয়ে গিয়ে আমি প্রবাসী এবং সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন তারা। এদিকে ফাইজারের টিকাদান কর্মসূচি প্রতীকী উদ্বোধনে টিকা না পেয়ে বিক্ষোভ করেছে প্রবাসী শ্রমিকরা। সব জটিলতা কাটিয়ে মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফাইজারের প্রতীকী টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে বৃহস্পতিবার সকাল থেকেই টিকা নিতে কুর্মিটোলা হাসপাতালে জড়ো হতে থাকেন প্রবাসী শ্রমিকরা। নিবন্ধন ছাড়া টিকা দেয়া হবে না। হাসপাতাল থেকে এ তথ্য জানানো হলে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা। আমরা বিএমআইটি অফিসে গেছি, যাওয়ার পরে ওখানে বলে কর্মীটোলায় যান, কর্মীটোলায় গিয়ে আপনারা টিকা নেন। দূর দূরান্ত থেকে আমরা এখানে আসছি, কিন্তু আসার পরে দেখলাম আমাদেরকে টিকা দেওয়া হচ্ছে না। টিকা দেওয়া হচ্ছে সম্পূর্ণ নতুন। ফাইজারের টিকাদান কর্মসূচির উদ্বোধন করতে এসে প্রবাসী শ্রমিকদের তোপের মুখে পড়েন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। পরে তিনি জানান, সুরক্ষা অ্যাপে নিবন্ধন জটিলতা এখনো কাটেনি। সোমবার থেকে শুরু হবে নিবন্ধন। একটা রেজিস্ট্রেশনের প্রথম হলো তোমার অ্যাপের মাধ্যমে। অ্যাপ তো এখনো চালু হয় না। অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে, কিন্তু সবার জন্য এখনো চালু হয়নি। এটা বোধহয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। শুক্রবার থেকে সারা দেশে জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর 53টি কেন্দ্রে সম্পন্ন করা হবে নিবন্ধন। বিএমইটি রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত হতে হবে। আগামীকাল সকাল 9টা থেকে খোলা থাকবে, শুক্রবার হলেও খোলা থাকবে। আর আমি প্রবাসী নামক অ্যাপসে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশন ছাড়া সুরক্ষা অ্যাপে ঢোকা যাবে না। যাদের এনআইডি নেই তারা পাসপোর্ট দেখিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। বিএমইটিতে ঢুকলে আমরাই আপনাদেরকে সুরক্ষা অ্যাপের সাথে মিলিয়ে দিব যে আপনি কি করে সুরক্ষা অ্যাপের রেজিস্ট্রেশন পাবেন। স্বাস্থ্য বিভাগ হয়ে প্রবাসীদের ডাটাবেজ চলে যাবে আইসিটি বিভাগে। এই প্রক্রিয়া শেষে সোমবার থেকেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। বিএমইটি রেজিস্ট্রেশনে তিনি অন্তর্ভুক্ত হলে সেই তালিকা আমাদের স্বাস্থ্য বিভাগের এমআইএস এর কাছে আসবে। হোয়াইট লিস্টিং করেই আমরা আইসিটিকে দিয়ে দিব। আইসিটি তখন এটাকে ব্যাক এন্ডে একটা রেজিস্ট্রেশন করে ফেলবে। আগামী মঙ্গলবার থেকে 7টা কেন্দ্রেই ফাইজারের টিকা অভিবাসী কর্মীরা নিতে পারবেন। সৌদি আরব, কুয়েত সহ যেসব দেশে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু সেসব দেশের প্রবাসীদেরকেই ফাইজারের টিকা দেয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 ডোজ টিকা নেয়ার পর করোনা আক্রান্তের হার 1% কম বলে গবেষণা তথ্য দিচ্ছেন চট্টগ্রামের একদল গবেষক। এছাড়া প্রথম ও উভয় ডোজ টিকা নেয়ার পর করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির হার যথাক্রমে 11 এবং 4%। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে 7 গবেষকের 2 মাসের পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম ও চাঁদপুরে গত 22 এপ্রিল থেকে 22 জুন মোট 12,936টি নমুনা থেকে 1095 জন করোনা আক্রান্ত রোগীর তথ্য নিয়ে গবেষণা চালান গবেষক দল। এসব রোগীর মধ্যে 968 জন টিকা নেননি, 63 জন অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ এবং 64 জন উভয় ডোজ টিকা নিয়েছেন। প্রথম ও উভয় ডোজ টিকা নেয়াদের করোনা আক্রান্তের হার যথাক্রমে 0.48 এবং 0.49%। প্রথম ডোজ নেয়ার পর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে 7 জনকে, আর উভয় ডোজ নিয়ে হাসপাতালে গেছেন 3 জন। তবে তাদের কাউকেই আইসিইউতে যেতে হয়নি। প্রথম থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেয়েছি, এখন সিনোভিক ভ্যাকসিন এবং রাশিয়ার ভ্যাকসিন, ফাইজার এবং আমি জানি মডার্নের ভ্যাকসিনও বাংলাদেশে আসতেছে। তা এরা যদি ভ্যাকসিনটা যদি সকলে নিয়ে যায়, বিশেষ করে 50 ঊর্ধ্ব সকলে নেয়, তাহলে কিন্তু আমরা কিন্তু আক্রান্ত হারটাও কমাইতে পারবো, মৃত্যুর হারটাও কমাইতে পারবো। টিকা না নেয়াদের মধ্যে করোনা আক্রান্তদের 8.5%কে তীব্র শ্বাসকষ্টে আইসিইউ সেবা কিংবা বাড়তি অক্সিজেন দিতে হয়েছে। ভ্যাকসিনের বিকল্প নাই, ভ্যাকসিন আমাদের দিতে হবে। আর যারা ভ্যাকসিনের প্রতি ভীতি, তারাও কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করব, তাদের এই করোনা মুক্ত থাকার জন্য। স্বাস্থ্য বিভাগ বলছে টিকা নেয়ার পরও কঠোরভাবেই স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা আসলে তাকিয়ে আছি সেই সুদিনের জন্য যখন আমরা ভ্যাকসিনের দ্বারা অন্তত কিছুটা উপকার বা উপকৃত হব। তবে শেষ কথা হচ্ছে, যতদিন ভ্যাকসিন চলবে ততদিন পর্যন্ত মাস্ক কিন্তু পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শুধু ভ্যাকসিন দিলেই চলবে না। 50 ঊর্ধ্বরা করোনায় আক্রান্ত হলে গুরুতর হওয়ার আশঙ্কা বেশি বলে তাদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লকডাউনে গ্রাহকদের সুবিধার্থে
এটিএম বুথ থেকে টাকা তোলার পরিমাণ দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক দিনে 1 লাখ টাকা উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এই বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক, এমএফএস এবং সব ধরনের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ পরিস্থিতিতে সেবা চালু রাখতে জরুরি পরিকল্পনা নিতে হবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী এবং চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। এই অবস্থায় নিরবচ্ছিন্ন ব্যাংকিং এবং পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে পণ্য সরবরাহের পর দাম পাবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে পণ্য ভেদে সর্বোচ্চ 5 দিন এবং 7 দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হবে। এ নিয়ম রেখে বুধবার ই-কমার্স পেমেন্টের নীতিমালা দিল বাংলাদেশ ব্যাংক। এছাড়া ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতেও পণ্য বেচাকেনা অব্যাহত থাকবে। অনলাইন কেনাকাটায় মূল্য পরিশোধের জন্য ব্যাংক, পিএসও এবং ই-ওয়ালেটের মতো আর্থিক সেবার ব্যবহার বাড়ছে, কিন্তু অর্থ পরিশোধের পরও অনেক ক্ষেত্রে পণ্য পেতে দেরি হয় বা পাচ্ছেন না গ্রাহক। এতে ঝুঁকিতে পড়ছেন গ্রাহক ও পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এরপরই ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে অর্থ ছাড়ে বিধিনিষেধ আরোপ করে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। বিধিমালায় সব রকম ভাবে একটা রাখা হবে যাতে করে চিটেড না হয়, তাদের ব্যবসার গ্যারান্টি থাকবে, কিন্তু অবৈধ সুযোগ কেন না পায়। ব্যাংক যেটা করছে কি, যারা এখন থেকে অনওয়ার্ড যারা কিনতে যাবে তাদেরকে মানে মাল বুঝে পাওয়ার পরে তারা পেমেন্ট করবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালায় বলা হয়, যেসব অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বা সেবা দেবে তারা সহজে অর্থ পাবে, আর যারা বেশি সময় নেবে তারা টাকা পাবে গ্রাহক পণ্য বা সেবা পাওয়ার পর। এই লেনদেন নিষ্পত্তিতে মধ্যস্থতা করবে ব্যাংক, এমএফএস বা ই-ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান। ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের ইস্যু করা ভাউচারের বিপরীতে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ না করা পর্যন্ত অর্থ ছাড় করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের এই নীতিমালাকে স্বাগত জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ক্রেতারা যে পেমেন্টটা করবেন আপাতত সেই পেমেন্ট গেটওয়ের কাছে রক্ষিত থাকবে। বিক্রেতারা অর্থাৎ ই কমার্স কোম্পানিগুলো এটা ডেলিভারি দেওয়ার সাপেক্ষে তাদের টাকাগুলো বুঝে পাবেন। সেই ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই এই ট্রাস্টের কোনো ঘাটতি হবে না বলে আমার বিশ্বাস করি। এদিকে অনুমোদন নেই এমন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। খেলার খবরের শুরুতেই জানাবো শিরোনাম। হারারেতে প্রথম দিন অনুশীলন করেছে মুমিনুল হকের দল। জিম্বাবুয়ের 20 সদস্যের টেস্ট দলে নতুন 4 মুখ। এবং প্রিমিয়ার লিগ চালু থাকায় স্বস্তিতে ফুটবলাররা। চিজুবা মামুনুল নৈপুণ্যে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সহজ জয় আবাহনীর। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। 20 সদস্যের দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ শন উইলিয়ামস। টাইগারদের বিপক্ষে মিশনের তারুণ্যে আস্থা রেখেছেন জিম্বাবুয়ের নির্বাচকরা। দলে নতুন মুখ 4টি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ল্যান্স চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, কাইটানো এবং ডিওন ন্যাফি। হোম কন্ডিশনে পেস অ্যাটাক শক্তিশালী করে মাঠে নামার পরিকল্পনা স্বাগতিকদের। 7 জুলাই হারারে স্পোর্টস ক্লাবে শুরু সিরিজের একমাত্র টেস্ট। সাকিব তামিমরা সব ফরম্যাটের ক্রিকেট খেলতে চান। বিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন ক্রিকেটাররা। ফলে এখন থেকে 3 ফরম্যাটে খেলতে বাধ্য থাকবেন সব ক্রিকেটার। নতুন চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা চূড়ান্ত করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগেই প্রকাশ করবে বিসিবি। নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন 10 থেকে 15% বাড়ছে। টেস্ট না খেলে আইপিএল খেলার সিদ্ধান্তে সমালোচিত হয়েছিলেন সাকিব। লঙ্কায় টেস্ট খেলতে যাবার আগে সাকিবের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বিসিবি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ক্রিকেটারদের পছন্দের ফরম্যাট বেছে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি প্রধান। কে কোন ফরম্যাট খেলতে চায় তাদেরকে বলতে হবে। তারই ধারাবাহিকতায় 24 ক্রিকেটারের কাছে পাঠানো হয় ফর্ম। কে কোন ফরম্যাটে খেলতে চায় এবং কোন ফরম্যাটে বিশ্রাম চায় সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছিল। যুক্ত করা হয় নতুন কিছু শর্ত।
দেশের বাইরে সর্বোচ্চ 4টি লিগ খেলার প্রস্তাব করতে পারবেন ক্রিকেটাররা। এমনকি পারিবারিক ব্যস্ততা থাকলেও উল্লেখ করতে হবে চুক্তির মেয়াদ হবে চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত। এদিকে হারারেতে টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে মুমিনুলের দল। ওয়ানডে ও টি-20 দলটা ওখানে যাবে 9 জুলাই। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ছুটিতে সাইফুদ্দিন সৌম্যরা, তবে বিশ্রাম শেষে আবারও মাঠে নামছেন 12 ক্রিকেটার। জিম্বাবুয়ের বিমানে ওঠার আগে ওদের প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে বিসিবি। দেশীয় কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে 4 থেকে 7 জুলাই মিরপুরে চলবে অনুশীলন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনের কোয়ারেন্টাইন শেষে জিম্বাবুয়েতে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ টেস্ট দল। কন্ডিশন বিবেচনায় জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ বলেছেন আব্দুল রাজ্জাক। পেসাররা সুবিধা পেলেও স্পিনারদেরও মানিয়ে নিয়ে ভূমিকা রাখার তাগিদ এই নির্বাচকের। ভ্রমণ ঝুঁকি, করোনা পরীক্ষা অতিক্রম হয়েছে প্রাথমিক বাধা। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা নেই জিম্বাবুয়ে সফরে জৈব সুরক্ষা বলয় টাইগাররা। অবসাদ ভোলার চেষ্টায় অনুশীলনে ফুরফুরে টিম টাইগার্স। ডিপিএল টি-20 খেলে অ্যাওয়ে সিরিজ, তাই লঙ্গার ভার্সনের মেজাজ ধরতে সময় লাগতে পারে তামিম মুশফিকদের। টেস্ট টেম্পারমেন্টের জন্য দুদিনের প্রস্তুতি ম্যাচই একমাত্র ভরসা। পাশাপাশি জিম্বাবুয়ের কন্ডিশন বিবেচনায় রেখে কৌশল সাজানোর তাগিদ নির্বাচক আব্দুর রাজ্জাকের। জিম্বাবুয়ে টিম আমার কাছে যেটা মনে হয় যে মানে বেশ কঠিন, আমাদের জন্য বেশ কঠিন, স্পেশালি কন্ডিশনের জন্য, বিকজ এই কন্ডিশনটা আমাদের কাছে একেবারেই নতুন, আবার ওরা পুরোপুরি হ্যাবিচুয়েটেড। টাইগারদেরাই স্পিন পরামর্শক রঙ্গনা হেরাতের অন্তর্ভুক্তি মিরাজ তাইজুলদের আত্মবিশ্বাস বাড়াবে। লঙ্কান কিংবদন্তির মন্ত্রে এবার হয়তো কাটবে অ্যাওয়ে সিরিজে স্পিনারদের হতাশা। পেসারদের পাশাপাশি স্পিনারদেরও ভূমিকা রাখার তাগিদ রাজ্জাকের। এখানে ডোমিনেট করে পেস বোলার আনডাউটেডলি, যেমন বাংলাদেশে খেলা হলে যে স্পিনাররা ডোমিনেট করার সুযোগ থাকে বা আমাদের সাবকন্টিনেন্টে, তো এইখানে আসলে পেস বোলাররা ডোমিনেট করে, খুব স্বাভাবিক। বাট আপনার স্পিনারদের কিন্তু এখানে মানে একটা ভালো রোল প্লে করতে হয়। পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্ট 7 জুলাই। এর আগে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে আপাতত বিরতি আন্তর্জাতিক ফুটবলে। ঘরোয়া আসরে খেলে ফিটনেস আর মোমেন্টাম ধরে রাখতে চান জাতীয় দলের ফুটবলাররা। লকডাউনে প্রিমিয়ার লিগ বন্ধ না হওয়ায় আপাতত স্বস্তি পিপলু আতিকদের। তবে এই বিষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ক্রীড়া মন্ত্রণালয়। করোনার কারণে আলোর মুখ দেখেনি গেল আসরের প্রিমিয়ার লিগ। শঙ্কায় পড়েছে চলতি মৌসুমও। কঠোর লকডাউনে বেড়েছে অনিশ্চয়তা। আলাপ আলোচনা শেষে লিগ চালানোর সিদ্ধান্ত আসলেও স্বাস্থ্য কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেলেনি সবুজ সংকেত। নির্দেশ অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে আসলে সবকিছুই বন্ধ থাকবে। কঠিন পরিস্থিতিতে কয়েক দফা বন্ধ হয়েছে খেলা। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে লিগ শেষ করা নিয়ে চ্যালেঞ্জের মুখে বাফুফে ক্লাব কর্তারা। নতুন মৌসুমের আগে খেলা বন্ধ হলে আবারও যে উঠে আসবে পারিশ্রমিক ইস্যু। সব দিক বিবেচনায় ফুটবলারদের প্রত্যাশা মাঠের খেলা চালিয়ে যাওয়ার। আমরা চাই লিগটা পুরোপুরিভাবে শেষ হোক, কারণ গত সিজন আমাদের অনেকভাবে ক্ষতি হয়েছে, আর্থিকভাবে মানসিকভাবে সব দিকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সো সব দিক বিবেচনা করে ফেডারেশনের লিগ চালু রাখার সিদ্ধান্তটা সবার জন্য মঙ্গলজনক বলে মনে করি। প্রিমিয়ার লিগ বন্ধ থাকলে প্রথমত আমরা খেলোয়াড়রা ফিটনেস ঘাটতিতে পড়বো, দ্বিতীয়ত আমাদের ন্যাশনাল টিমের সামনে কিছু শিডিউল আছে। সো প্রিমিয়ার লিগ এখন চলমান থাকলে এটা শেষ করা ইজি হবে। সামনে ব্যস্ত সূচি। ফিফা উইন্ডো, সাফ এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে নতুন মৌসুম শুরু করতে না পারলে বিপদে পড়বে ফুটবলারদের ভবিষ্যৎ। সাথে ফিটনেস সমস্যা দুশ্চিন্তার কারণ ফুটবলারদের। সবাই স্বাস্থ্যবিধি মেনেই ক্লাবে অবস্থান করতেছি এবং বাইরে কোথাও যাচ্ছি না। তো আমরা চাই মাঠের লিগটা থাকুক এবং আমাদের প্লেয়ারদের জন্য এটা অনেক ভালো, কেননা সামনে আমাদের ন্যাশনাল টিমের খেলাও আছে, আমাদের ফিটনেস এখন সব দিক থেকেই ভালো আছে। জুলাইয়ের মধ্যে লিগ শেষ করার চ্যালেঞ্জ বাফুফের। আগস্ট থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে দিতে হবে সংস্কারের জন্য। এতে অনিশ্চয়তা দেখা দিতে পারে লিগের ভবিষ্যৎ নিয়ে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কা সফরকে ভুলে থাকতে চাইবেন আবু জায়েদ রাহিম। 2 টেস্টে থেকেছেন উইকেট শূন্য। এবার টাইগারদের জিম্বাবুয়ে মিশন, সেখানে উইকেটের দেখা পেতে চান টাইগারদের 1 নম্বর টেস্ট বোলার। জিম্বাবুয়ের কন্ডিশন আশাবাদী করে তুলছে তাকে। টেস্টে বাংলাদেশকে জয়ের ধারায় ফেরাতে দায়িত্ব নিতে চান পেস ডিপার্টমেন্টের। টেস্টে টাইগারদের 1 নম্বর বোলার। সব ম্যাচে রাহির কাছে উইকেটের প্রত্যাশা ম্যানেজমেন্টের।
কিন্তু শ্রীলঙ্কায় প্রত্যাশা পূরণে সফল হননি। পাল্লেকেলেতে 2 টেস্টে 41 ওভার বোলিং করেও উইকেটের দেখা পাননি। তবে জিম্বাবুয়েতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চান না রাহি। তখন আমার বোলিংটা ভালো ছিল এবং ইকোনমি আমি যেটা চাইছিলাম সেটাই হয়েছে এবং টিমের প্ল্যান যে ছিল তাই করছি। সো এটা নিয়ে তেমন একটা চিন্তা করতেছি না, আপকামিং ম্যাচের জন্য ভালো কিছু করি এটা নিয়ে চিন্তা করতেছি। জিম্বাবুয়ের কন্ডিশন রাহিকে আশাবাদী করে তুলছে। ইনিশিয়ালি উইকেট থেকে বাড়তি সুবিধা পান পেসাররা। রাহির মূল অস্ত্র ছোট ছোট সুইং। হারারে স্পোর্টস গ্রাউন্ডের উইকেটে কোনো পরিবর্তন না এলে প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হতে পারেন রাহি। জিম্বাবুয়ে উইকেটে একটু সুইং করে তারপরে হলো আপনার ওয়েদারটা একটু ঠান্ডা আছে, আর যেহেতু এর আগের বারও আমি একবার খেলছিলাম এই টিমে, সো আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের উইকেটটা একটু ভালো আমাদের পেস বোলারদের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলা সবশেষ টেস্টে দাপট দেখিয়েছিল পেসাররা। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রাহি। এবার ওদের কন্ডিশনও আগ্রাসন ধরে রাখতে চান তিনি। পেসারটাকে তাসকিন, ইবাদত ও শরীফুলের অন্তর্ভুক্তি আরও আশাবাদী করে তুলছে রাহিকে। আমার কাছে মনে হয় এবারে টেস্ট টিমের পেস এটা খুব ভালো আছে। আমরা যদি জায়গা মতো বোলিং করতে পারি এবং আমরা আমাদের যে এফোর্টটা দিতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো। ফরম্যাট ভিন্ন হলেও ঢাকা প্রিমিয়ার লিগে খেলার মধ্যে থাকায় ফিটনেসে ঘাটতি থাকছে না। জিম্বাবুয়ে যাবার আগে 2 দিন লাল বলে কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছেন। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেকে তৈরির আরও সুযোগ তো থাকছেই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটল। তার সঙ্গে বার্সার চুক্তি শেষ হয়েছে বুধবার। নবায়নে নেই অগ্রগতি, তাই চাইলে ফ্রি ট্রান্সফারে যে কোনো ক্লাবে যোগ দিতে পারেন এমএল10। অন্যদিকে নতুন ঠিকানা হিসেবে চেলসিকে বেছে নিতে পারেন সার্জিও রামোস। বার্সেলোনার সাথে লিওনেল মেসির সম্পর্ক 2-1 দিনের নয়। সেই 13 বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন কাতালান শিবিরে। এরপর সময়ের সঙ্গে বার্সা ও মেসি যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে। ভক্ত সমর্থকরা এক বাক্যে বিশ্বাস করেন মেসি মানেই বার্সা, বার্সা মানেই মেসি। কিন্তু সেই সম্পর্কে ছেদ পড়েছে। 1 জুলাই থেকে মেসি আর বার্সেলোনার ফুটবলার নন। মেসির সঙ্গে চুক্তি নবায়নের আগ পর্যন্ত ক্লাব জার্সি কিংবা অন্য কোনো বিষয়ে আর্জেন্টাইন তারকার ছবি ব্যবহার করতে পারবে না বার্সেলোনা। এমনকি ক্লাবের দোকানে মেসির জার্সিও বিক্রি করতে পারবে না কাতালান ক্লাবটি। তাই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে স্প্যানিশ জায়ান্ট। ক্যারিয়ারে এই প্রথম ফ্রি এজেন্ট হয়েছেন, চাইলে যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন। কিন্তু বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার বিশ্বাস নো ক্যাম্পেই থাকবেন মেসি। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, কোপা আমেরিকা শেষ হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো বিষয়ে মাথা ঘামাতে চান না আর্জেন্টাইন সুপারস্টার। এদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে 16 বছরের সম্পর্কে ইতি টানা সার্জিও রামোস নতুন ঠিকানা খুঁজে পাননি। তবে পারফেক্ট সেন্টার ব্যাকের খুঁজে থাকা চেলসির টার্গেট হতে পারেন রামোস। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। সামার ট্রান্সফারে আরাধ্য জ্যাডন স্যানচোকে ওল্ড ট্রাফোর্ডে ফেরাচ্ছে দলটি। এরই মধ্যে প্রায় 73 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির চুক্তিতে সম্মতি দিয়েছে রেড ডেভিলস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবারে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় পার করল 100 বছর। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়টি বাঙালির আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক জাতি গঠনেও বড় ভূমিকা রেখে আসছে। গবেষণা এবং জ্ঞান সৃজনের সফলতা কম এলেও জাতির ক্রান্তিকালে অবতীর্ণ হয়েছে অকুতোভয় বীরের ভূমিকায়। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরটিতে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর প্রতিরোধে কৌশল পাল্টে জঙ্গিরা এখন সাইবার জগতে প্রচারণা চালিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট হামলার জন্য চেষ্টাও চালাচ্ছে তারা। জঙ্গিরা যখনই হামলার চেষ্টা করছে তখনই তাদের প্রতিহত করা হচ্ছে। গুলশানে হলি আর্টিজান হামলার 5 বছর পূর্তিতে 2 পুলিশ কর্মকর্তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে আজ এসব কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। 1 জুলাই 2016 গুলশানের 79 নম্বর সড়কে হঠাৎ জঙ্গি হামলা। হত্যা করা হয় 17 বিদেশি সহ 20 জনকে। প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা।
নারকীয় সেই জঙ্গি হামলার ৫ বছর পূর্তিতে গুলশানে ২ পুলিশ কর্মকর্তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, কঠোর নজরদারির মাধ্যমে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। বড় ধরনের কোনো হামলার সক্ষমতা নেই তাদের। ছোটখাটো কিছু ট্রেনিংও সাইবার ওয়ার্ল্ড থেকে হচ্ছে, কিন্তু হামলা করার জন্য যে ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করা দরকার, বোমা তৈরি করার দরকার, সেটির জন্য একেবারে খুব স্পেশালাইজড প্রশিক্ষণ দরকার। সে ধরনের প্রশিক্ষিত কোনো মানুষ তাদের হাতে আপাতত নাই। ২ পুলিশ কর্মকর্তার বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও। এরপর শ্রদ্ধা নিবেদন করেন র্যাব মহাপরিচালক। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। তাদের অপপ্রচার বন্ধে কঠোর অবস্থানে র্যাব। আমরা এখন কিন্তু তাদের চেয়ে অনেক এগিয়ে আছি, যার কারণে তারা সংগঠিত হতে পারছে না এবং তাদের আক্রমণ করার মতো বা এই ধরনের জঙ্গি বড় ধরনের কোনো আক্রমণ করার মতো তাদের সক্ষমতা আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় না। হামলার বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। জানায়, হোলি আর্টিজান হামলার পর সিটিডিসির বিশেষ ২৩ অভিযানে ৬৩ জঙ্গি নিহত হয়। সিটিডিসির এরকম তৎপরতার কারণে, আইনশৃঙ্খলা বাহিনীর এরকম কঠোর ভূমিকার কারণে আমাদের এই জঙ্গি তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আছে। লকডাউনের কারণে একদিন আগেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও ইতালি দূতাবাস। ৫ বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুই। রেস্তোরাঁ এখন পরিণত হয়েছে আবাসিক ভবনে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জঙ্গিদেরও ঠিক একই অবস্থা। তাদের সক্ষমতা এখন শূন্যের কোঠায়। এমন হামলা তো দূরে থাক, ভবিষ্যতে তাদের আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর ৩টি জায়গায় বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত অর্ধশত গ্রাম। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ময়মনসিংহের ২ উপজেলায়। তলিয়ে গেছে সড়ক ও বিভিন্ন এলাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে ফেনীর লোকালয়ে। বেড়েছে মুহুরী ও কহুয়া নদীর পানি। বৃহস্পতিবার নদীর পানি বইতে থাকে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপরে। অতিবৃষ্টির চাপে মুহুরী নদীর ৩টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ১০ গ্রাম। টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকার বাঁধে দেখা দেয় ভাঙন। সে সময় পানিতে ডুবে যায় রাস্তাঘাট আর ফসলের জমি, ভেসে যায় পুকুরের মাছ। লকডাউনের কারণে আমরা খানা পিনাও বন্ধ, আবার এখানে নদীর ভাঙন ভাঙছে। কিছুদিন আগে বাঁধা, কিন্তু এই বছর আবার বৃষ্টিতে কিন্তু এবারটা ভেঙে গেছে। বেড়িবাঁধগুলো যাতে আরো সুন্দরভাবে বাঁধা হয়, তাহলে আমাদের একটু নিরাপত্তা, আমরা এখন এই পানির জন্য নিরাপত্তাহীনতা ভুগতেছি। এই বিষয়গুলো আসলে আমাদের এখতিয়ারাধীন না। আজকে সরজমিনে পরিদর্শন করে আমি যা দেখেছি সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ময়মনসিংহের টানা বর্ষণে প্লাবিত ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার ৩০টি গ্রাম। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কৃষি জমি। নদীর ভাঙনে আমাদের ফিশারি, অনেক পুকুরের মাছ সব আমরা চলে গেছে। একই অবস্থা শেরপুরের ঝিনাইগাতি, নলিতাবাড়ি ও সদর উপজেলার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মহারশী, ভোগাই নদী ও ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে পৌরসভার ২০টি গ্রাম। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সেখানে। সকালের পরে বৃষ্টিপাত বন্ধ হলেও এখনও অনেক এলাকায় অলিতে গলিতে রয়ে গেছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। চট্টগ্রামে ২৪ ঘন্টায় ২১৬ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এতেই নগরীর আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, চান্দগাঁও ও মুরাদপুরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পানি ঢুকে গেছে দোকানপাট ও বাসাবাড়িতে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। যেভাবে পানি থাকে তো ব্যবসা কে করতে পারে? কেউ তো করতে পারে না, সবাই এক একজন এক এক করবে, মানুষের বাধার কষ্ট। ২-৪ ঘন্টা যে বৃষ্টি হয়েছে এই কারণে এই ব্যাপারীপাড়া এই রাস্তাতে ভালোই পানি হওয়াতে এখানকার যে যারা বাজার করতে আসছে তার জন্য খুব দুষ্কর হয়ে যাচ্ছে। এই যে গল্লির ভিতরেও পানি, মেইন রোডও পানি, চলাফেরা করতে খুব কষ্ট, অসুবিধা। সকাল থেকে বৃষ্টি না থাকলেও বিভিন্ন এলাকায় আটকে থাকে পানি। নগরীর বাসিন্দারা বলছেন, বিভিন্ন খাল ও নালা নিয়মিত পরিষ্কার না করায় আবর্জনা জমে তৈরি হয় জলাবদ্ধতা। রাস্তায় কাজ হচ্ছে না, ড্রেন পরিষ্কার করে না, ড্রেন সবগুলো জাম, এরা খাল তাল এগুলো সব কিছু জাম হয়ে গেছে।
সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 11,000 কোটি টাকার 4টি প্রকল্পের চলমান কাজ শেষ হলে জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসী রেহাই পাবেন বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। অন্যদিকে খাল ও নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। মূল খাল এগুলো যেগুলো সরাসরি নদীতে গিয়ে পড়ছে, এইগুলো যদি পরিষ্কার না থাকে, আপনি শহরকে যদি একবার তকতকে জগজগে করে রাখেন, পানিগুলো যাবে কোথায়? বর্ষা মৌসুমের ভোগান্তি দূর করতে নগর কর্তৃপক্ষের তদারকি আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 30শে জুন পর্যন্ত সচল থাকা সকল মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সকালে অনলাইনে NEIR প্রযুক্তির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, গ্রাহকরা যাতে কোনোভাবেই রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তিতে না পড়েন তা নিশ্চিত করতে হবে। প্রতি বছর দেশে বিপুল পরিমাণ মোবাইল ফোন অবৈধভাবে আমদানি হওয়ায় বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। প্রতারিত হচ্ছেন অনেক গ্রাহক, আছে নিরাপত্তাজনিত সমস্যাও। এমন অবস্থায় মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিবন্ধন পদ্ধতি উদ্বোধন করা হয়, যার মাধ্যমে 1 জুলাইয়ের পর কেনা হ্যান্ডসেট অবৈধ হলে তা তথ্য প্রমাণ দিয়ে 3 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এই কাজের মাধ্যমে দেশে একটা শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে এবং মোবাইল অপারেটররা, আমরা মোবাইল অপারেটর সহ যারা ম্যানুফ্যাকচারার আছে তারাও আমরা একটি পরিবেশ সৃষ্টি করতে পারবো। আমরা বলি কাউন্টারফেট ডিভাইসের কথা, আমরা বলি যে এখান থেকে যে রেভিনিউ আমরা মিস করবো ওগুলো পেয়ে যাব, আমরা বলছি যে এখানের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলোকে সহযোগিতা করবে। NEIR যে গাইডলাইন যেটা একটা তৈরি করা হয়েছে, এটা আমাদের আরো বেশি করে এটা প্রচার করতে হবে, বিভিন্ন পর্যায়ে এটা পৌঁছে দিতে হবে, কারণ আমরা যেটা করছি এটা কিন্তু আমাদের মোবাইল ব্যবহারকারীদের একটা বিরাট একটা অংশ আছে আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বাস করে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য মোবাইল সিম ও হ্যান্ডসেট নিবন্ধন করা হচ্ছে। ডাটাবেজ না থাকার সুযোগে যারা অপরাধ কর্মকাণ্ড করছেন তাদের নিয়ন্ত্রণ করতে এটি হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রত্যেকটি সেট সিমের সাথে মিলিয়ে দেন নিবন্ধনের কাজটি যেন সম্পন্ন হয়, কেউ যেন কোনোভাবেই এই হয়রানির আওতায় না পড়ে এবং কোনো রকম হয়রানির শিকার না হয়, এটা নিশ্চিত করা দরকার। তার কারণ হচ্ছে আমরা এটা বলেছি যে আমরা এই নিবন্ধনটা স্বয়ংক্রিয়ভাবে হবে। অনুষ্ঠানে বলা হয়, স্থানীয় বাজার থেকে মোবাইল সেট কিনলে বিক্রেতা সেই সেটের রেজিস্ট্রেশন করে দেবেন, আর বিদেশ থেকে হ্যান্ডসেট আনলে তার যথাযথ প্রমাণ দিয়ে অনলাইনে বিটিআরসির মাধ্যমে নিবন্ধন করা যাবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেগা প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার কারণে তিস্তার স্থায়ী তীর রক্ষার কাজ বন্ধ থাকায় ভাঙনের কবলে বিস্তীর্ণ জনপদ। বর্ষার আগেই নদী ভাঙন শুরু হয়, আতঙ্কিত তিস্তাপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে 5 শতাধিক ঘরবাড়ি, একটি স্কুল এবং পাকা সড়ক। কুড়িগ্রামের 20 কিলোমিটার এলাকার 18টি পয়েন্টে ভয়াবহ রূপ নিচ্ছে তিস্তার ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, স্কুল, সড়ক সহ গুরুত্বপূর্ণ জায়গা। বর্ষা মৌসুম শুরুর আগেই তিস্তার ভাঙনের দিশেহারা মানুষ। এরই মধ্যে ফাঁকা জমি, অন্যের উঠোন, স্কুল মাঠ ও রাস্তার পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ভাঙনের শিকার 500 পরিবার। ভাঙনের মুখে পড়েছে স্কুল, মসজিদ, ঈদগাহ মাঠ সহ কয়েকশো বাড়ি ও আবাদি জমি। ভাঙন কোনো সময় বাকি নেই, ভাঙন চলছে, বর্ষা শুরুতেই চলছে। এখন যখন ভর বর্ষা শুরু হবে তখন যে আমাদের অবস্থা কি হবে আমরা মুখে বলতে পারতেছি না। প্রতিষ্ঠান সহ কয়েকশো একর জমি এবং কয়েক শত বাড়িঘর সহ আপাতত হুমকির মুখে আছে। এই স্কুলটা যদি বিলীন হয়ে যায় তাহলে আমাদের এই চর এলাকার সব ছেলে মেয়ে অশিক্ষিত হয়ে যাবে এবং এদেশের বোঝা হয়ে দাঁড়াবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় স্থায়ী তীর প্রতিরক্ষার কাজে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তবে আপাতত বেশি ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। আমাদের বন্যাকালীন সময়ে একটা জরুরি থাকে আর কি, আপৎকালীন কাজ বাস্তবায়ন বলি আমরা। এটা কোনো প্রকল্প না, এটা আপৎকালীন কিছু ফান্ড থাকে আমাদের, এই আওতায় আমরা এই কাজগুলো হাতে নিয়েছি এবং গুরুত্ব বিবেচনা করে হাতে নিয়েছি। যেখানে নদী ভাঙন রোধের যে কাজগুলো করা দরকার এগুলো আমরা বাস্তবায়ন করব।
প্রকল্প বাস্তবায়নে আরও দেরি হলে জিওবি প্রকল্পটি অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 100 বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক জাতি গঠনে বড় ভূমিকা রেখেছে এই প্রতিষ্ঠান। দেশের ক্রান্তিকালে রেখেছে অবদান, তবে গবেষণা ও জ্ঞান সৃজনে সাফল্য এসেছে কম। 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাওয়া বিশ্ববিদ্যালয়টি ছিল পূর্ব বাংলার মানুষের জন্য আশীর্বাদ। এরপর ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও বাঙালির মুক্তিতে অগ্রণী ভূমিকা রাখে এই বিশ্ববিদ্যালয়। শিক্ষাবিদরা বলছেন, গত 100 বছরে একটি শিক্ষিত সমাজ গড়ে তুলেছে নিবিড়ভাবে, প্রসার করেছে নারী শিক্ষারও। সেই সঙ্গে সংস্কৃতির বিকাশ ও অসাম্প্রদায়িক চেতনা তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা শিক্ষিত জনগোষ্ঠী, উদার মানসিকতা সম্পন্ন এবং সংস্কৃতিমনা এবং বুদ্ধিমুক্তি আন্দোলন, এই সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। তবে এতদিনেও সব সংকট কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়। এখনো রয়ে গেছে আবাসিক সমস্যা, গ্রন্থাগার ও ক্লাসরুম সংকট। আমাদের আবাসিক ব্যবস্থা এখন অনেক পিছিয়ে আছে। আবাসিক সংকট সমাধান করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করে অনতিবিলম্বে হল খুলে দেওয়া উচিত। বর্তমান শিক্ষকরা বলছেন, শতবর্ষে এসেও দূর হয়নি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি। তাই সক্ষমতা থাকা সত্ত্বেও গবেষণার কাজ এখনো সীমিত। একাডেমিক কলবরটা আমরা বৃদ্ধি করতে পারবো, গবেষণা ক্ষেত্রে যদি আমরা টাকা বরাদ্দ করতে পারি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রথম আমরা মনে করি যে অচিরেই প্রথম দিকে চলে আসবে বলে আমি প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পিজে হার্টগ। 28তম উপাচার্য হিসেবে এখন দায়িত্ব পালন করছেন অধ্যাপক এম আক্তারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের শততম বার্ষিকীতে তিনি কি বলছেন? আমরা একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি গবেষণার ক্ষেত্রে মৌলিক প্রকাশনার জন্য এবং জার্নাল সমূহকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য। প্রায় 250 অধিক গবেষণা প্রকল্প আমরা অনুমোদন দিতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের সূচকগুলোতেও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানালো কর্তৃপক্ষ। শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতির প্রভাবমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক জ্ঞান তৈরির ক্ষেত্র। সেই সঙ্গে মুক্ত বুদ্ধি চর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শতবর্ষের শুভেচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আর এই ছিল আজ রাত 9টায় বাংলাদেশে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।